এসো এসো। কিশোরী আর বিভূতি দুজনে মিলে তেলে ভাজার দোকান থেকে গরম গরম তেলে ভাজা কিনছে। এই হরিদা, 4টে বেগুনি দাও আর 4টে আলুর চপ দাও। বিকেলবেলা তেলে ভাজা মুড়ি খেতে খেতে ঠাকুরমশাইয়ের বাড়িতে ঠাকুরমশাইয়ের নানান ধরনের অভিজ্ঞতা শোনার নেশাটা যেন দিন দিন বেড়েই যাচ্ছে। গরম গরম তেলে ভাজা কিনে দুজনেই মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে রওনা হলো। বৃষ্টি শুরু হয়ে গেল গো, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। ভালোই হয়েছে, এই বৃষ্টিতে ঠাকুরমশাইয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা শুনতে বেশ ভালোই লাগবে, কি বলো হে ভাইয়া? হ্যাঁ, একদম একদম একদম। দুজনে যখন বৃষ্টি ভিজতে ভিজতে ঠাকুরমশাইয়ের বাড়িতে পৌঁছালো, দেখে ঠাকুরমশাই দরজার কাছে দাঁড়িয়ে আছেন। তাদের দেখে বললেন, আরে তোমাদেরই অপেক্ষা করছিলাম, এসো এসো, একদম ভিজে গেছো তো? চারিমা, কাকা বাবুদের একটা গামছা দে। ঘরের ভেতর থেকে চারি এসে দুজনের হাতে গামছা দেয়। তখন কিশোরী বলে, চারি, এই একটু বেশি করে আম তেল দিয়ে মুড়ি মেখে নিয়ে আসো তো, বড্ড খিদে পেয়েছে। আর এই নাও গরম গরম তেলে ভাজা আছে, হ্যাঁ নিয়ে যাও। কিশোরীর হাত থেকে চারি তেলে ভাজার প্যাকেটটা নিয়ে ঘরে ঢুকে গেল। দুজনেই গিয়ে বসলো ঠাকুর মশাইয়ের তক্তপোষের এক পাশে। ঠাকুর মশাই, এই আপনি কি জানতেন নাকি যে আজকে আমরা আসবো? আপনি এগুলো বুঝতে পারেন কি করে বলুন তো? মনে হচ্ছিল তোমরা আজকে আসবে, মধু সুন্দরী দেবীর কৃপায় এটুকু বুঝতে আমি পারি। অসাধারণ ক্ষমতা আপনার। বিভূতি, তুমি তো ভাবছো লটারি কেটে কিছু টাকা পয়সা জিতবে, সেটা কিন্তু সম্ভব নয়। এখন তোমার লটারিতে টাকা জেতার কোনো সুযোগ নেই, শুধু টাকা নষ্ট হবে, বলে রাখছি ভায়া। ঠাকুর মশাইয়ের এই কথা শুনে ভীষণ আশ্চর্য হলো ওরা। যতই দেখি ততই আশ্চর্য হয়ে পড়ি ঠাকুরমশাই। আমি এখনো অবধি কিশোরীকেও পর্যন্ত কথাটা বলিনি, আর যে আমি লটারি কিনবো ভাবছি সেটা। ঠাকুর মশাই হেসে দিলেন। চারিও বেশ গরম গরম চা আর সাথে তেলে ভাজা মুড়ি নিয়ে ঘরের ভেতর প্রবেশ করলো। এই নাও বাবা, মুড়ি মাখা আর তেলে ভাজা। আমি যাই, অন্তরে যাই, অনেক কাজ পড়ে আছে। আসছি কাকা বাবু। চারি চলে যাওয়ার পর ঠাকুর মশাই মুড়ি আর চপ তুলে খেতে শুরু করলেন। তা দেখা দেখি কিশোরী এবং বিভূতি চা আর মুড়ি টপাটপ মুখে পুড়তে লাগলো। কিশোরী বলল, ঠাকুরমশাই, আজকে একটা গল্প হয়ে যাক নাকি? আমার আজকের একটা অতি সাধারণ কিন্তু অদ্ভুত গল্পের কথা মনে পড়ছে। অনেকদিন আগে আমি একটা বন্ধুর বাড়ি করিমগঞ্জে গেছিলাম। করিমগঞ্জে আলী শেখের বাড়িতে আমার নেমন্তন্ন ছিল। সেই নেমন্তন্ন রক্ষা করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম। আলী শেখ অনেকটাই মনমরা, বিষণ্ণ। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আলী, তুমি এরকম মনমরা কেন? তেমন কিছু নয়, আবার অনেক কিছুই, ঠিক বুঝতে পারছি না কি হয়েছে। আমাকে খুলে বলো, না হলে কি করে বলবো বলো? কিভাবে বলবো আমি তা বুঝতে পারছি না। তবে বলছো যখন, তখন শোনো। আমাদের গ্রামের পশ্চিমে যে কবরস্থানটা আছে, সেখান থেকে কয়েকদিন ধরে অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। কবরস্থানের কিছু দূরে করিমের বউ সেখানে এক মহিলাকে রাত্রিবেলা হাঁটতে দেখেছে। আবার সেই বউ মাঝে মাঝে বলে মহিলাটাকে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকা অবস্থায় দেখা যায়। তার সাথে নাকি এক করুণ কান্না ভেসে আসে। আমি বড় বড় চোখ করে সব শুনছিলাম। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো এক মহিলা, তার সাথে আরো একটা লোক। কি হলো করিম? রক্ষা করুন, এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন, আজ পারা যাচ্ছে না।
আমি শুনলাম আপনাদের আপনাদের বাড়িতে নাকি অনেক বড় একটা ঠাকুরমশাই এসেছেন, যিনি এইসব অদ্ভুতুরে ব্যাপার নাকি অনেক কিছু জানেন তার সম্পর্কে। তিনি যদি সাহায্য করেন খুব ভালো হয়, নয়তো বড় বিপদে পড়ে যাব, বড় বিপদে পড়ে যাব। হ্যাঁ, কিন্তু কি হয়েছে আমাকে বলো। আসলে কাল রাতে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসে অদ্ভুত একটা শব্দ শুনি। করুণ স্বরে কান্না করছে একটা মহিলা। আমি আমার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলি। এর আগেও আমি অনেকবার এটা শুনেছিলাম, কিন্তু কালকে যখন জানালা খুলি তখন দেখি জানালা থেকে ওই যে দূরে কবরতলার বটগাছে ঝুলছে একটা মৃতদেহ। তার চোখে মুখে যেন এক অদ্ভুত শয়তানি হাসি। হাত নেড়ে ঝুলন্ত অবস্থায় আমাকে ডাকছে। তারপরে আমার আর কিছু মনে নেই। আজ সকালে করিম যা বলল তাতে আমার ভয় লাগছে। আমি বলছি, আমার স্ত্রী কিছুটা বশীভূত হয়ে পড়েছে এবং দরজা খুলে বেরিয়ে পড়ে, চলে যেতে থাকে সেই কবরস্থানের দিকে। আমি অনেক কষ্ট করে সেখান থেকে নিয়ে আসি। তারপর থেকে আমার স্ত্রীর দম জ্বর। এই কিছুক্ষণ আগে একটু জ্বর কমতে আপনাদের কাছে নিয়ে এসেছি ছুটে। কিছু একটা করুন বাবা, কিছু একটা করুন। করিম শুধু নয়, গত পরশু রাস্তা দিয়ে আসতে আসতে অমল চাচাও একবার দেখেছিল ওই মহিলাকে। আসলে উনি এই গ্রামের বয়স্ক মানুষ, কাজের সূত্রে শহরে গেছিল। সেদিন রাতে বাড়ি ফেরার সময় হঠাৎ এক মেয়ের করুণ কান্না শুনতে পেয়ে চলে যায় কবরস্থানের দিকে। অন্ধকারে কিছু দেখতে পায় না, কিন্তু একটা মেয়ের কান্নার শব্দ শোনেন। ভয়ঙ্কর অদ্ভুতুরে কিছু ভেবে তিনি বাড়ি চলে আসেন। ওনার কথায় কোনো মহিলা নাকি এভাবে কাঁদতে পারে না যদি সে অশরীরী না হয়। আমি তো বুঝতে পারছি না কেন এসব হচ্ছে। আমাকে একবার সেই কবরস্থানে যেতে হবে। সূর্য প্রায় অস্ত যেতে বসেছে, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ওরা সবাই কবরস্থানের উদ্দেশ্যে পা বাড়ালো। কবরস্থানে গিয়ে দেখে একটা প্রকাণ্ড বড় বট গাছ। আর সেই সময় করিমের স্ত্রী বলল, এইখানটায় ঝুলে থাকতে দেখেছি ওকে, আর অদ্ভুতভাবে হাত নেড়ে আমাকে ডাকছিল। আচ্ছা আলী, এই গ্রামে কেউ কি আত্মহত্যা করেছে? 2 সপ্তাহ আগে রতনের স্ত্রী এই কবরস্থানে আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়ে। রতন বলে সাংসারিক অশান্তি হয়েছিল দুজনের মধ্যে। আমি জানি না অতটা। রতনকে তো পুলিশ ধরে নিয়ে গিয়েছিল পরে। তারপর মনে হয় কালকে ছেড়ে দিয়েছে। যেহেতু আত্মহত্যা, কি আর করা যাবে। আমাকে একবার ওর বাড়িতে নিয়ে চলো তো। আমরা আবারও রতনের বাড়িতে আসি। রতন তখন ঘরের বারান্দায় বসে হাওয়া খাচ্ছিল। এমন সময় ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে এক সুন্দরী রমণী। এই নাও তোমাদের জল খাবার। রমণীর কথায় রতন মুখ তুলে তাকালো। ওদের দেখে সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিল। এমন সময় আলী বলল, রতন, ইনি আমার বন্ধু। ইনি এখানে এসেছেন। আমাদের কবরতলায় যে গন্ডগোলটা হয়েছে সেটা উনি জানেন। উনি তোমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু এই মহিলাকে তো আমরা চিনতে পারলাম না। ইনি কে? এই গুলাবি আমার স্ত্রী, বিয়ে করে নিয়ে এসেছি কালকে। তোমার বউ গলায় দড়ি দিয়েছে মাত্র 2 সপ্তাহ আগে, তার মধ্যে বিয়ে? তার মানে কি অশান্তিটা এটা নিয়েই হতো? বাবু, আমাদের অশান্তিটা অনেক বছর আগে থেকেই 3 বছর ধরে চলছে। আপনারা তো জানেন আমরা নিঃসন্তান। পাড়া প্রতিবেশী আমাকে আরেকটা বিয়ে করতে বলে, আর আমি সেটা নিয়ে কথা বললেই অশান্তি হয়। তারপর শেষের বারে ও আত্মহত্যা করলো। এবার যেহেতু সে মারা গেছে, আমি তাই দেরি না করে আবার একটা বিয়ে করে নিলাম। এই জন্যই হয়তো সে রুষ্ট হয়েছে আর সবাইকে দেখা দিচ্ছে। জিনিসটা এত সহজ দেখালেও
এত সহজ ছিল না। আমার মনে কোথাও না কোথাও একটা জটিলতার আভাস পাচ্ছিল। কি হয়েছিল যে তোমার প্রথম পক্ষের স্ত্রী আত্মহত্যা করলো, যদি একটু বলতে। আসলে সেদিন প্রচন্ড ঘরে অশান্তি হয়, সবাই আমাকে আর একটা বিয়ে করতে বলে। আমিও সেটা নিয়ে আলোচনাই করছিল। তারপর ঝগড়াঝাটি হয়ে গেল। আমি শুয়ে পড়ি, সকালে উঠে দেখি আমি দুদিনের জন্য থানাতেও ছিলাম, কিন্তু এটা আত্মহত্যা প্রমাণ হয়ে যেতেই আমাকে মুক্ত করে দিল। আমি চলে এসে একে বিয়ে করলাম। আমরা আর কিছুক্ষণ ওখানে থেকে বাড়ি চলে আসি। আলীর বাড়িতে সেই রাতে আমি থাকি। রাতে খাওয়া দাওয়া করে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ এক অদ্ভুত শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে কথা বলা হচ্ছে। আমি বিছানা ছেড়ে উঠে জানলা দিয়ে বাইরের দিকে দেখি, বাইরে দাঁড়িয়ে আছে এক মহিলা। তার গা থেকে রক্ত পড়ছে। তুমি কে? কি চাও? প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ নিতে চাই। আমার সাথে অন্যায় হয়েছে। কে করেছে অন্যায়? রতন। কি হয়েছিল সেই রাতে? মনে নেই, মনে নেই, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এই বলেই মহিলাটা অদৃশ্য হয়ে যায়। আমি তাকে আটকাবার জন্য হাত বাড়িয়ে ধরতে যেতেই দেখি আমি ঘরের ভেতরে শুয়ে আছি। সকালের আলো ফুটে উঠেছে। এই রকম অদ্ভুত স্বপ্ন আমি দেখলাম, যার আমি মানে উদ্ধার করতে পারছিলাম না। সে আমাকে বলতে এসেও বলতে পারল না তার কথাটা, কারণ নাকি তার কিছু মনে নেই। এটা কি করে সম্ভব? চিন্তিত মনে বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে। হেঁটে যাচ্ছিলাম, এমন সময় রতনের সাথে দেখা। বাঁচান, আমারে আমারে বাঁচান। কি হয়েছে? কি হয়েছে? আমার প্রথম বউটা আত্মহত্যা করলো, দ্বিতীয় বউটাও আত্মহত্যা করলো। কি বলছো তুমি? সকালেই তো দেখে এলাম তোমার সাথে হেসে হেসে কথা বলছিল, আর এখন কি করে সম্ভব? কাল রাতে আমরা খেয়ে দিয়ে গল্প করছিলাম, এমন সময় ও বাইরে কিছু একটা দেখতে পায় আর দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। অনেকক্ষণ থেকে আসছে না দেখে আমি যখন ঘরের বাইরে উপস্থিত হই, দেখি ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে খোলা চুলে। কি 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 হয়েছে তোমার? তুমি এখানে এইভাবে ঘরে চলো। আমি অনেকবার তাকে ডাকি, কিন্তু সে কিছুতেই সেই জায়গা থেকে নড়ে না। সেই সময় আমি তার হাত ধরে টানতেই সে রেগে উঠে বলল, কি হলো? আপনি থেমে গেলেন কেন? কি বলল? রতনের হাব ভাব দেখে মনে হলো সে কিছু একটা বলতে গিয়েও বলল না। তারপর কিছুটা ভেবে আবার বলল, তাড়াতাড়ি চলুন আমার সাথে, বড়ই বিপদ আমার। বউটা গলায় দড়ি দিয়েছে, আমাকে উদ্ধার করুন এই বিপদ থেকে। কোথায় দড়ি দিয়েছে? বট গাছে, কবরস্থানের বট গাছে। আমরা সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হই। কিছুক্ষণের মধ্যেই সমস্ত গ্রামবাসীরা সেখানে এসে উপস্থিত হয় আর রতনের ভাগ্য নিয়ে হায় হায় করতে থাকে। একই কাণ্ড! রতনকে যেই বিয়ে করে সেই গলায় দড়ি দেয়। কি সাংঘাতিক কাণ্ড! কয়েকদিনের মধ্যে দুটো মেয়ে মারা গেল। এবার কি হবে ঠাকুর মশাই? কিছু একটা তো উপায় করুন। আজ রাতের বেলায় আমি যাব কবরস্থানে, দেখা যাক কি হয়। কথা মতন আমি চলেও যাই কবরস্থানে। রাতের অন্ধকারে কবরস্থানে কিছুক্ষণ ঘোরাফেরা করি, কিছুই বুঝতে পারি না। আমি বাড়ি ফেরার জন্য পা বাড়িয়েছি,
এমন সময় শুনতে পাই এক মহিলার কান্না। কি হয়েছে? কে কাঁদছো? সামনে এসো। আপনার সামনে এগিয়ে দাঁড়াবার ক্ষমতা নেই, তবে আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। আমি কিভাবে সাহায্য করব? আমি তো নিজেই বুঝতে পারছি না কি হয়ে গেল। আমি আপনাকে বলছি, সেদিন রাতে খাওয়া দাওয়ার পর হঠাৎ আমার শরীরটা খারাপ লাগে। আমি রতনকে এক গ্লাস জল দিতে বলে রতন আমাকে কিছু একটা দেয়, যেটা খাওয়ার পর আমার আর কিচ্ছু মনে নেই। তারপর আমি এখানে নিজেকে খুঁজে পাই, কিন্তু ততক্ষণে সব শেষ। আর তবে থেকে আমি অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। রতনের দ্বিতীয় বউকে কি তুমি মেরেছো? আমার সহ্য হয়নি ওকে। ও আমার বরের সাথে সংসার করবে সেটা আমি মেনে নিতে পারিনি। আর তাছাড়া তো অনেক আগে থেকে আমার বরের সাথে লুকিয়ে লুকিয়ে মিশতো, তাই সহ্য করতে পারিনি আমি। এই বলে মহিলাটা অদৃশ্য হয়ে যায়। এমন সময় আমি অনেক ভেবে চিন্তে রতনের বাড়িতে যাই। রতন সেখানে বসে তামাক খাচ্ছিল। আমাকে দেখে চমকে ওঠে রতন। ঠাকুর মশাই, আপনি আপনি এখানে এত রাতে? বড় বড় চোখ করে তাকিয়ে থাকে আমার দিকে। সত্যি করে বলো, কি হয়েছিল সেই রাতে? একটা মিথ্যে কথা বলবে না। এমন সময় ঘরের ভেতরে জোরে বাতাস বইতে শুরু করে। রতনের প্রথম পক্ষের স্ত্রী আস্তে আস্তে দৃশ্যমান হতে শুরু করে। গোটা শরীরে আঘাতের চিহ্ন। অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে রতনের দিকে। বউ, বড় বউ। রতন ভয় পেয়ে পিছিয়ে আসে। এমন সময় তার বউ বলে ওঠে, সেদিন কি করেছিলে, যার জন্য আমার কিছু মনে নেই? আমি নিজে নিজে গলায় দড়ি দিইনি, নিজে নিজে মরিনি আমি। সত্যিটা না বললে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আমি আমি অনেক দিন থেকেই গোলাপির সাথে সম্পর্কে জড়িয়ে গেছিলাম। আমার আমার আর ওকে ভালো লাগতো না। ঝগড়াঝাঁটি, অশান্তি। আমি মাঝে মাঝে রেগে ওকে প্রচুর প্রহারও করতাম, আঘাত করতাম। কিন্তু সত্যি ও আমাকে খুব ভালোবাসতো, তাই কখনো কারোর কাছে আমার নামে নালিশ করেনি। আমি ওকে আর সহ্য করতে পারতাম না। আমি দেখছিলাম গোলাপির সাথে সংসারের নতুন স্বপ্ন। গোলাপির সাথে থাকার চেষ্টাও করতাম, রাত কাটাতাম। রাত কাটাতে আমার বউ সব জানতে পেরে যায়, তারপর অশান্তি শুরু করে। কিন্তু ওর হাত থেকে বাঁচার জন্য আমি আর গোলাপি একটা ষড়যন্ত্র করি। ওকে ঘুমের ওষুধ খাইয়ে দিই। ও ঘুমিয়ে পড়লে ওর দেহটা নিয়ে বট গাছের তলায় ঝুলিয়ে দিই। রতন তার করা কাজ স্বীকার করার সাথে সাথে প্রেতাত্মা রেগে যায়। রতনের গলাটা ধরে টানতে টানতে নিয়ে যায় বট গাছের কাছে। আমিও তার পিছু পিছু ছুটে ছুটে যাই। আমি তাকে আটকাবার অনেক চেষ্টা করি। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও ওকে, ওকে ছেড়ে দাও, ও ভুল স্বীকার করেছে। আমায় ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তোর মতো শয়তানকে বাঁচিয়ে রাখা পাপ করা হবে, তোর আজকে মৃত্যু হবে। আর ঠিক যেভাবে তুই আমাকে এখানে ঝুলিয়ে দিয়েছিলিস, আজকে আমি সেভাবেই ঝুলিয়ে দেব তোকে। তখন আকাশে কালো মেঘ করে বৃষ্টি হতে শুরু করে। সেই বৃষ্টির মধ্যে রতনের গলাটা জড়িয়ে ধরে দড়ির সাথে বেঁধে বট গাছে ঝুলিয়ে দেয় সেই প্রেতাত্মা। কি ঠাকুরমশাই, আপনি আটকাননি? আপনি চাইলেই তো সবকিছু আটকাতে পারতেন, তাই না? অন্যায় করে সব সময় তা থেকে রেহাই পাওয়া যায় না। যে অন্যায় করে তাকে ক্ষমা করা যায় না। আমি চেয়েছিলাম রতন শাস্তি পাক। মহিলাটার সাথে অনেক অন্যায় হয়েছিল। রতন তা বুঝতে পেরে নিজে শাস্তি পাক। তা ঠিক বলেছেন ঠাকুর মশাই। মাঝে মাঝে সঠিক প্রমাণের জন্য অপরাধীরা ছাড়া পেয়ে যায়। এইভাবেই যদি প্রমাণ করে সবকিছু, তাহলে কতদিন আগেই যে সব ঠিক হয়ে যেত না।